হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা আগের ভিডিওতে স্থিতিস্থাপকতা অধ্যায় শুরু করেছি, এটা হচ্ছে তার সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওর শুরুতে যেটা আমরা সবচেয়ে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে হুকের সূত্র। তো হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপকতার একটা মৌলিক কিংবা ফান্ডামেন্টাল সূত্র, এবং এই সূত্রকে গাণিতিক রূপ প্রদান করেন বিজ্ঞানী থমাস ইয়াং। সূত্র কি বলে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে পীড়ন হচ্ছে সমানুপাতিক বিকৃতি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে এই যে পীড়ন সমানুপাতিক বিকৃতি যে হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এক কথায় যে পীড়ন বাই বিকৃতি একটি গণিতের ভাষায় বলতে পারি একটা ধ্রুবক। এই ধ্রুবক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধ্রুবকটাই হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট কিংবা আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে, সে দৈর্ঘ্য হোক, আয়তন হোক কি আকার, বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে তার মান কিন্তু আলাদা হয়। তো এই যে পীড়ন বাই বিকৃতি যে ধ্রুবক হচ্ছে, তোমরা বইতেও দেখবে পেজ নাম্বার 462-তে, এই ধ্রুবক যেটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি, এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে এবং উষ্ণতা পরিবর্তনের সঙ্গে এর মানেরও কিন্তু পরিবর্তন হয়। সাধারণত উষ্ণতা পরিবর্তনে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পেয়ে থাকে। আমরা এবারে জানবো এই স্থিতিস্থাপক গুণাঙ্কের তাহলে মাত্রা এবং একক কি হবে না, একদম সহজ ভাষায় যদি বলা হয় পীড়ন কি হয় না বল বাই ক্ষেত্রফল, আর বিকৃতির তো কোনো মাত্রাই নেই, তাহলে আমি তার মাত্রা নিয়ে কিছু বলছি না। তাহলে এই মাত্রাটা বের করা মানেই কিন্তু আমরা এই ধ্রুবক, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার মাত্রা কিন্তু আমরা পেয়ে যাব, যেটা চাপের মাত্রার সঙ্গে সমতুল্য। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, একক আমরা বের করতে পারি এসআই তে এবং সিজিএস এ, এটাকে আমরা পাস্কেলও বলতে পারি, কারণ চাপের একক এটাই। তাহলে দেখো পুরো কিন্তু মিলে যাচ্ছে, যেগুলো বইতে রয়েছে সে তার সঙ্গে। তাহলে চাপের একক মাত্রা এবং আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা সবই কিন্তু একই। এরপরে আমরা জানবো যে বিভিন্ন প্রকারের যে বিকৃতি হয় সেটা কি কি। মূলত যে তিনটে রয়েছে, যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয়, তারপরে আয়তন ক্ষেত্রে যে পরিবর্তন হয় এবং আকৃতির ক্ষেত্রে যে পরিবর্তন হয়, এই তিনটে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবচেয়ে প্রথমে জেনে নেওয়া যাক অনুদৈর্ঘ্য বিকৃতি কিরকম হয় না, একটা অবলম্বন থেকে একটা তার এভাবে ছিল, আমরা কি করলাম সেই অবলম্বন থেকে একটা বস্তুকে, একটা এম ভরযুক্ত একটা ভারকে সেখানে ঝোলানো হলো। তাহলে এই অবধি ছিল, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। এবারে ভার ঝোলানোর জন্য একটা প্রসারণ কিংবা একটা এক্সটেনশন ঘটেছে, সেটা হচ্ছে স্মল এল। তো এবারে এম যদি ভর হয়, তাহলে বুঝতে পারছো এর ওজন হচ্ছে এমজি এবং এর ক্ষেত্রফল যদি আমি এ ধরি, তাহলে বুঝতে পারছো এখান থেকে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু আসবে। সেই স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা বলি কি না ইয়ং গুণাঙ্ক। তো এটাকে আমরা ইয়ং গুণাঙ্ক বলা হয়। ইয়ং গুণাঙ্ককে আমরা প্রকাশ করি ওয়াই। এটা কিভাবে মেজারমেন্ট করা হয় না, মেজারমেন্ট করা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। কিভাবে পরিমাপ করব না, অনুদৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে যে একক ক্ষেত্রফল যে প্রযুক্ত বল কিংবা যে উদ্ভূত প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন যেটা হচ্ছে স্মল এ বাই প্রাথমিক দৈর্ঘ্য। সংজ্ঞা কিভাবে আমরা বলবো না, বাহ্যিক বলের প্রভাবে যখন আমরা দৈর্ঘ্য পরিবর্তন করছি তখন কি হচ্ছে না অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি হচ্ছে, আর সেই অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য এই তারের প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হচ্ছে সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তোমরা পেজ নাম্বার 463-তে দেখবে সংজ্ঞা রয়েছে উপরের দিকে। বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি হয়, এই ক্ষেত্রে ভার চাপানো হয়েছে
তাই বৃদ্ধি হয়েছে, ভার কুলম্বে কিন্তু হ্রাস হয়ে যাবে। তবে বস্তুর বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়। অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে যে পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। তো এখান থেকে আমরা কি করতে পারি না, যে ক্যালকুলেশনটা করেছি সেটাকে আমরা একটা রূপ দিতে পারি, কারণ F ইকুয়ালস টু কত হবে mg বাই a। এখান থেকে যদি আমরা সাজিয়ে নিতে আসছে কত mg l বাই a ইনটু l। ইয়ং গুণাঙ্কের সেই মাত্রা কিন্তু সেই একই থাকবে, এককও কিন্তু সেই একই থাকবে। পরীক্ষাতে অনেক সময় ছোট প্রশ্ন মার্কসের থাকে, যেটা ক্লাস 9 এও পড়েছিল আমরা। তামার ইয়ং গুণাঙ্কের মান এরকম দেওয়া আছে 1.26 10 টু দি পাওয়ার 12 ডাইন পার সেমি স্কয়ার। বলছে এর অর্থ কি না, দেখো আমরা এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা কিভাবে তৈরি করছি না, স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান হচ্ছে পীড়ন যখন বিকৃতি হচ্ছে একক। এটা আমার শুরুতেই বলা উচিত ছিল, বলা হয়নি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়নের সমান যখন বিকৃতি হচ্ছে একক। তার মানে কোন বস্তুর মধ্যে একক পরিমাণে বিকৃতি সৃষ্টি করার জন্য যে পরিমাণ পীড়নের উদ্ভব হচ্ছে, তো এই ক্ষেত্রে সেটা কি বলতে পারি না, তামার তার রয়েছে, তো তার মধ্যে একক পরিমাণে বিকৃতি সৃষ্টি করার জন্য প্রতি একক ক্ষেত্রফলে 1.26 × 10⁻12 পরিমাণ ডাইন বল প্রয়োগ করতে হবে। যদি এটা নিউটনে থাকতো তাহলে আমরা নিউটন বলতাম। এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেটা আমরা এখনই করছিলাম, সেটা হচ্ছে সমপ্রস্থচ্ছেদযুক্ত একটি মোটা দণ্ডকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তনের রাশিমালা কত হবে। তো এই রাশিমালা আমরা কি করে বের করতে পারবো না, রাশিমালা বের করার জন্য আমরা যদি এভাবে ফলো করি যে একটা অবলম্বন থেকে একটা মোটা এরকম একটা দণ্ড, একটা মোটা দণ্ড রয়েছে, সেই মোটা দণ্ডকে এভাবে ঝোলানো রয়েছে। স্বাভাবিক তার ভর কেন্দ্র এরকম একটা মাঝামাঝি জায়গাতে হবে। তাহলে টোটালটা যদি ক্যাপিটাল এর হয় তাহলে তার ভর কেন্দ্রের অবস্থান স্বাভাবিকভাবে অর্ধেক, অর্থাৎ L/2 তে থাকবে। এবারে আমরা ইয়ং গুণাঙ্কের রাশিমালাগুলো জানি, সেটা কি না y ইকুয়ালস টু আমাদের হয় কত f/a। তো এখন একটু আগে যা যা লিখেছিলাম আমি সেটা লিখবো আবার, mg বাই হয় আমাদের a, সেটাও লিখলাম। এবার হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্য সেটা l ছিল, কিন্তু ভার কেন্দ্র যেহেতু মাঝে রয়েছে তার মানে এই ডিসটেন্সটাই নিতে হবে আমাদেরকে অন্তিম দৈর্ঘ্যের ক্ষেত্রে আর প্রাথমিক দৈর্ঘ্যের ক্ষেত্রে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য l রয়েছে ঠিকই, কিন্তু এর যে দৈর্ঘ্যের পরিবর্তন হবে বলের ক্রিয়া সেটা হচ্ছে স্মল l। আর প্রাথমিক দৈর্ঘ্য আমরা L/2 ধরবো, কারণ হচ্ছে তার ভর কেন্দ্র যেহেতু মাঝে, তাহলে এখানে তার মোট ভর আছে বলে এরকম আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা হবে কত L/2। তাহলে এখান থেকে আমরা কি লিখব mg L/2a। তো বইতেও দেখবে এরকমই একটা রাশিমালা রয়েছে। তো এইখান থেকে স্মল l টাকে আলাদা করে নাও। তো স্মল l কত আসছে mg L/2ay। তাহলে দেখো mg L/2ay, বইতে কিন্তু দণ্ডের যে ভর সেটা স্মল m ধরা হয়েছে, আমি ক্যাপিটাল M এখানে লেখা হয়ে গেছে বলে এটা স্মল m করতে হবে, স্মল m ছিল, তাহলে স্মল m করে নিলাম। তাহলে mg L/2ay, তো দেখো একদমই মিলে যাচ্ছে। এবার দণ্ডের ভর কত হবে না, আমরা জানি ভর কত হয় না ঘনত্ব ইনটু আয়তন হয়। তো এই ক্ষেত্রে ঘনত্ব আমরা উপাদানের যে ঘনত্ব, সে লোহার দণ্ড তাহলে লোহার উপাদানের ঘনত্ব রো হবে। তো রো ভি কত হবে না ক্ষেত্রফল আর কত লম্বা ছিল, তাহলে a ইনটু l। তাহলে দেখো a ইনটু l রয়েছে, তাহলে এটা হচ্ছে কত LA রো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আমরা কি করব, m এর জায়গায় মানটা বসাবো LA রো L/2ay। a কেটে গেল, তাহলে a কেটে যাচ্ছে রো L স্কয়ার 2y, একটা g ছিল, সেই gটা লেখা হয়নি কারণ m gl ছিল, তাই এটা g ছিল এই ক্ষেত্রে। তো g রো L স্কয়ার বাই 2y। তো এই রাশিমালা দিয়ে আমাদের শর্ট প্রশ্ন এবং এন্ট্রান্সও কাজে লাগবে। আর যদি মনে না রাখতে পারো তাহলে ডেরিভেশনটা মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়তন পীড়ন এবং সেখান থেকে আয়তন বিকৃতি গুণাঙ্ক।
তো এই সম্বন্ধে বলি একটা কথা, এই আয়তন যে বিকৃতি রয়েছে তার বুঝতেই পারছো আকার সেম থাকছে, এই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যের ব্যাপার নেই। যেরকম আগেটা আমরা কি দেখলাম, প্রস্থ সেই সেই মানে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ এগুলো কিন্তু খুবই নগণ্য, যেমন একটা দণ্ড, সেই জন্য আমরা কিন্তু অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন নিয়ে আলোচনা করলাম। দেখা গেল ধরো এরকম একটা গোলক আছে, তো এই গোলকের উপরে বল প্রয়োগ করা হলো, একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হলো অর্থাৎ চাপ, সেই গোলকটি হয়ে গেল এরকম। তাহলে দেখো শেপ সেই গোলকই থাকছে, কিন্তু আগে হয়তো আয়তন যা ছিল তার থেকে সংকোচন হয়েছে, সাপোজ ধরো ডেল্টা ভি সংকোচন হয়েছে, আগে হয়তো আয়তন ছিল ভি, এরকম হতে পারে হয়তো কোনো একটা আয়তকার হিসেবে কিছু একটা ছিল, সে সংকুচিত হয়ে এরকম হয়ে গেছে। তো এরকম যখন ঘটনাটি ঘটে তখন আয়তনটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়। তখন আমরা যেটা লিখি সেটা হচ্ছে কে দিয়ে ডিনোট করা হয়, একে বলা হয় কি না আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক এটা কে দিয়ে ডিনোট করা হয়, তো সংজ্ঞা কি না আয়তন পীড়ন, আর কি থাকে না নিচে থাকে আয়তন বিকৃতি, এটা থাকে। এবার ক্যালকুলেশন আমরা কিভাবে করব, আয়তন পীড়ন মানে বুঝতেই পারছো যে বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আয়তন বিকৃতি মানে হচ্ছে কি না আগে ছিল সাপোজ ভি, এখন আয়তন হ্রাসটা হলো স্মল ভি, তো আয়তন বিকৃতিটা কি হবে না স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অর্থাৎ আমরা এখানে যদি এটাকে ভাগ করে লিখি এটা আসবে, তো দেখবে তোমরা বইতে ওই জিনিসটাই রয়েছে যে পি ইনটু ক্যাপিটাল ভি বাই স্মল ভি। এইখানে একটা ব্যাপার যেটা রয়েছে, আমরা যেরকম নিউটন পার মিটার স্কয়ার লিখি এটা সেটাই আছে, ছোট ছোট পাস্কাল লেখা হচ্ছে, আর সিজিএস এর ক্ষেত্রে টাইম বা সেমি স্কয়ার থাকছে, এই চাপের যে ক্ষেত্রে যা হয় সেইটাই থাকছে। এই ক্ষেত্রেও আয়তন বিকৃতির কোনো মাত্রা নেই, এটা জানো তোমরা মাত্রাহীন রাশি একই জিনিসই থাকছে, তাহলে মাত্রা একক এগুলোতে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো এই ক্ষেত্রে শুধু কি জানতে হবে না আয়তনের পরিবর্তনটা ধরা হয়, দৈর্ঘ্যের কোনো ব্যাপারই নেই, মানে এই ক্ষেত্রে দৈর্ঘ্য ধরার মতো কিছুই নেই। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমরা এগুলো যেভাবে জানলাম আরেকটা টার্ম রয়েছে কম্প্রেসিবিলিটি বলে, সেটা কি না আমরা তাকে বাংলায় বলি সংগমতা। এই সংগমতা টার্মটা কি এটা আমাদের শর্ট প্রশ্নতেও কাজে লাগবে। তার আগে একটা কথা বলি, এই আয়তন বিকৃতি গুণাঙ্ক কিন্তু কঠিন তরল গ্যাস সবার ক্ষেত্রেই কিন্তু পাওয়া যাবে, কারণ হচ্ছে আয়তন সবারই রয়েছে, এই জন্য কঠিন তরল গ্যাস সবার ক্ষেত্রে কিন্তু এই আয়তন বিকৃতি গুণাঙ্ক বের করা হয়। গ্যাসের ক্ষেত্রে দু রকম আয়তন বিকৃতি গুণাঙ্ক হয়ে থাকে, একটা হচ্ছে কি না সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আর একটা হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে। পরে তোমরা তাপগতিবিদ্যা পড়লে এটা জানবে, 11এই রয়েছে, শেষের দিকে রয়েছে। আর এই আয়তন বিকৃতি গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে কিন্তু শুধু আয়তন বিকৃতি গুণাঙ্কটাই গুরুত্ব হয়ে যায়, কারণ বুঝতেই পারছো তার কোনো দৈর্ঘ্য কিংবা নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে যেভাবে রাখছি সেভাবেই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আয়তন বিকৃতি গুণাঙ্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং কঠিন তরল গ্যাস তিন ক্ষেত্রেই থাকে, মান আলাদা আলাদা, কিন্তু তিন ক্ষেত্রেই কিন্তু কে এর মান পাওয়া যায়। এই সংগমতাই হচ্ছে আমাদের এই 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্কই হচ্ছে সংগমতা। তাহলে যদি আমরা এটাকে উল্টে নিই তাহলে কত আসবে না এরকম একটা টার্ম আসছে, দেখো তোমরা বইতেও দেখতে পাবে যে ভি বাই পি বাই ভি এরকম আসছে। এইটাকে অনেক সময় কি হয় এভাবেও সাজিয়ে লেখা হয়, এইটা তাই একই ব্যাপার, শুধু উল্টে দিতে হবে, মানে অন্যনা করে দিলেই সংগমতা পেয়ে যাবো। শর্ট প্রশ্নে থাকবে তাহলে কি হবে কে এর কি হতো নিউটন পার মিটার স্কয়ার হতো, তাহলে এর ক্ষেত্রে কি আসবে 1 বাই কে কি হবে তাহলে না মিটার স্কয়ার পার নিউটন। তো দেখতেই পাচ্ছ একই রকম, শুধু উল্টে যাচ্ছে। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে। আর এটাকে যদি আমরা একটু কলম বিদ্যা দিয়ে অঙ্কের করার মতো শিখি তাহলে কিরকম হবে না আমরা চাপ ছিল পি, বাইরে করলাম পি প্লাস ডেল্টা পি, তো চাপ বৃদ্ধি করলাম, আয়তন ছিল ভি, হয়ে গেল ভি মাইনাস ডেল্টা ভি। তাহলে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে কেমন আসবে কে ইকুয়ালস টু আয়তন পীড়ন মানে চাপ, তো এক্সট্রা চাপ যেটা প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে ডেল্টা পি, যেটা তোমরা দেখবে বইতেও রয়েছে ডেল্টা পি, তো সেটা হচ্ছে ডেল্টা পি। আয়তনের পরিবর্তন কি না ডেল্টা ভি, আগে কত ছিল না আগে ছিল
ভি। তাই দেখো ডেল ভি বাই ভি। তো অনেক ক্ষেত্রে কি করা হয় না, দেখবে একটা মাইনাস চিহ্ন থাকে এখানে। কেন মাইনাস চিহ্ন থাকে সেটা বলি আমরা। না, চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়, তোমরা বয়লের সূত্রতেও পড়েছিল দশম শ্রেণীতে। তো ওইটা বোঝানোর জন্য হ্রাসটা একটা নেগেটিভ সাইন দেওয়া থাকে। তাই তোমরা দেখবে 464 পেজে একটা নেগেটিভ সাইন তোমরা কিন্তু দেখতে পাবে। তাহলে আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক যেরকম এটা লিখছি, একইভাবে আমরা সংজ্ঞামাত্রায় যদি এটাকে প্রয়োগ করি তাহলে সংজ্ঞামাত্রা সমান কত হবে না, আমাদের উল্টে দিতে হবে এইটা বাই পি। তো দেখবে এখানে একটা মাইনাস চিহ্ন থাকছে, তাহলে মাইনাস চিহ্ন এটা বোঝানোর জন্য যে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়। লাস্ট যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি এবং সেখান থেকে দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে কৃন্তন বিকৃতি মানে কৃন্তন পীড়ন হবে। তো জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে আয়তনে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আকারের পরিবর্তন হবে। কি রকম, আমি একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে, তারপর একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দেব। সাপোজ এইভাবে ছিল কোন একটা তল, এইভাবে ছিল, আমরা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করে দেখা গেল এই বাহুটা এরকম বল প্রয়োগ করেছি আর এই বাহুটা এরকম হয়ে গেল। তো দেখো একই আয়তন থাকছে, আয়তনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এর শুধু পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আকৃতি। তোমরা দেশলাই বাক্স নিয়ে ভিতরে খোলটা বের করে দেবে, বাইরের যে খোলটা আছে সেটা দিয়ে যদি একটু এরকম প্রেস করো তাহলে দেখবে যে ছিল এরকম, প্রেস করার পর হয়ে গেছে এরকম। তাহলে আয়তন একই থাকছে, দৈর্ঘ্যে তো কোনো পরিবর্তনই হয়নি, শুধু চেঞ্জ যেটা আছে সেটা শেপ। এই ধরনের বিকৃতিকে আমরা বলি কৃন্তন বিকৃতি। আর এই কৃন্তন বিকৃতির জন্য একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল কিংবা প্রতিক্রিয়া বল কিংবা যে বল একক ক্ষেত্রফলে প্রয়োগ করলে এটা ঘটছে সেটাকেই আমরা বলি কি, কৃন্তন পীড়ন। আর এখান থেকেই আমাদের যে জন্ম নিচ্ছে সেটা কি না, দৃঢ়তা গুণাঙ্ক। এটাকে আমরা এন দিয়ে লিখে থাকি। তাহলে এই দৃঢ়তা গুণাঙ্ক হচ্ছে কৃন্তন পীড়ন বাই তাহলে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি না, কৃন্তন পীড়ন মানে যা ছিল সেই বল বাই ক্ষেত্রফল একই থাকছে। কৃন্তন বিকৃতি দেখা গেছে সেটা হচ্ছে, ক্যালকুলেশন তোমাদের প্রয়োজন নেই, তো তোমার বইতে ডায়াগ্রাম রয়েছে 465 পেজের লেফট সাইডে দেখবে যে একটা ঘনক নিয়ে যে ডায়াগ্রামটা রয়েছে, মানে একটা আয়তাকার ব্লক নিয়ে ডায়াগ্রামটা রয়েছে। তো যেটা চেঞ্জ হয় আর কি, যে চেঞ্জটা হয় সেই অ্যাঙ্গেলটা সেটা খুবই ক্ষুদ্র আর কি। তাহলে ক্ষুদ্র হওয়া মানে বুঝতে পারছো tan থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু আমরা থিটা বলতে পারি। তাহলে এই যে f বাই a ইকুয়ালস টু এটা বাই tan থিটা। তো এটা ক্ষুদ্র বলে আমরা কি করি না, এটাকে এইভাবে লিখি আর কি, সো থিটা লিখি, যেহেতু মান ক্ষুদ্র মানে এই পরিবর্তনটা এটা হচ্ছে সেটা থিটা, মানে বিকৃতিটাই হচ্ছে tan থিটা। তো এটা দেখা আছে, দেখো এখানে শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, মানে শুধু শেপটা চেঞ্জ হচ্ছে। একে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। একক মাত্রা কোনো চেঞ্জ নেই, যা ছিল নিউটন পার মিটার স্কয়ার কিংবা সিজিএস এর ডাইন পার সেমি স্কয়ার, আর মাত্রাও যা ছিল যে ml - 1 d2 - 1 যা ছিল সেগুলোর কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন নেই। মাত্রা মানে ml টু দি পাওয়ার -1 d2 পাওয়ার -2 সেগুলো কিন্তু সবই সেম থাকছে। তো এখানে যেটা লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে, আমরা যদি থিটার এক্সপ্রেশনটা বসিয়ে দিই তখন কিন্তু আমরা আগের মতো সেই ইয়ং গুণাঙ্কের মতোই কিন্তু এক্সপ্রেশনটা পেয়ে যাব, অর্থাৎ এরকম পেয়ে যাব। তোমরা দেখবে বইতে 465 পেজের উপরে দিকে কিন্তু এরকম এক্সপ্রেশন লেখা রয়েছে। তো এই ভিডিওতে এই অবধি। আমরা নেক্সট ভিডিওতে পয়সনের অনুপাত এবং তার মান কত হয় সেটা নির্ণয় করব। টিল দেন বাই।